তৈরি হয়েছে। তবে আজকে আমার একটা জিনিস ভালো লাগতেছে এই কারণে, 7 মাস যাবত যে বিষয়টি নিয়ে চিৎকার করতেছি সেইটা কিছুদিন আগে প্রফেসর শহীদুজ্জামান ইউনিভার্সিটির আইআরস ডিপার্টমেন্টের উনি কয়েক জায়গায় সেটা রেফার করেছে আমার নাম ধরে। আজকে আমি শাহরিয়ারকেও দেখলাম সে একই কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো এই যে সরকার এই সংবিধানের সরকার না, যে সংবিধানটা এক্সিস্টিং সেটার কথা বলা হচ্ছে। আমরা তো এক্সিস্টিং সংবিধানেই আছি, কোনো সন্দেহ নাই আছি। কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটার আরেকটা চ্যাপ্টার। এই সরকারের 106 বছরের সিম্পল কাজটা ছিল এই যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয় তখন এরকম একটা ক্রাইসিস, একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, দ্যাটস অল। সেখানে তার মেয়াদ দেয় নাই, সে কি করবে তার কাজের মেয়াদ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, তার নাম অন্তর্বর্তীকালীন সরকার। আর যে সংবিধানটার কথা বলা হয় সেখানে অন্তর্বর্তীকালীন শব্দটাই নাই। যেখানে আমার নাম নাই সেখানে আমি ঢুকবো কি করে? 80% জিনিস নাই। 1 নম্বরটা যান আর আজকেরটা মিলান, 80% জিনিস নাই। তার মানে কি রূপন এখনো ফাউন্ডেশন এইটাই। এটার থেকে যখন আমরা সংস্কার করে আসব তখন দেখা যাবে সব। নির্বাচনের চ্যাপ্টার তো টোটালটা ক্লোজড। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা বাংলাদেশকে, সমস্ত বিজ্ঞজনকে, যে যত সংবিধানের কথা বলুক, এই সংবিধানে মিলিয়ে দেখান তো ফেব্রুয়ারি 26 নির্বাচনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। এই সংবিধান মোতাবেক সংসদ ভাঙার 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে যদি লাগে আরো 90 দিন, টোটাল 180 দিন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই সংবিধান মোতাবেক আপনার আজকে 26 ফেব্রুয়ারি মানে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। আর সেই সংবিধানটা ইউনূস সাহেবের মাথায় যা বের হয়ে আসবে সেটাই সংবিধান। এমন কোন দল কি তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে আপনার এটা মানলাম না? 7 মাস কমিশনের কথা বলছে, একটা লোক গিয়ে রেজ করছে ভয়েস যে সংবিধান মোতাবেক তো সর্বোচ্চ 180 দিন, আপনি সংবিধান ফলো করতেছেন না কেন? কেউ রেজ করছে? ইউনূস সাহেব অযোগ্য, এনজিও গভর্নমেন্ট, আমি মেনে নিলাম। আপনারা তো বিজ্ঞজন গেছিলেন, এত লোকে আলাপ করলেন, তারা কেউ বলতে পারলেন না যে প্রধান উপদেষ্টা সাহেব সংবিধান মোতাবেক তো নির্বাচনের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝি সম্পূর্ণ সাংবিধানিক ভাবে দেশ চলছে, আর সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এবং এইটার পরিপ্রেক্ষিতে তাহলে ওই সংবিধান যদি আপনি মানেন, আপনি কিসের সংস্কার, কিসের ঐকমত্য কমিশনের আলাপ? প্রশ্নই ওঠে না। যেখানে আপনি সংবিধান ভায়োলেশন নির্বাচনের ক্ষেত্রে আবার কথা আসছে সংবিধানে গণভোট নাই, অনেকেই বলছেন। আর জনগণ যেটা মেনে নিবে, সবাই মেনে নিলে ওটাই সংবিধান। এখন গণভোট সবাই মেনে নিছে, সমস্যা হচ্ছে আগে না পরে। সিম্পল, আমি বুঝাই দিই। এতক্ষণ মিলন ভাই বলছেন যে পার্থক্যটা কি, অবশ্যই পার্থক্য আছে। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। গণভোট যদি আগে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং তারপরের দাবিটা আমি বলে দিচ্ছি, তারপরে নির্বাচনটা হবে জুলাই সনদের ভিত্তিতে। সুতরাং গণভোট ম্যান্ডেটরি এক। আর আইনের ভাষায় বলে রাজনৈতিক দল যখন গণভোট মেনে নিছেন, ফিরে আসার কোনো পথ নাই, আসতেই পারবেন না। সরকার না চাইলেও আপনাদেরকে গণভোট করতে হবে। 3 নম্বর কথা বলি, সরকারকে ব্লেম দেওয়া সহজ। এখানে সরকার একজন প্রতিনিধি আছে, আমাদের ট্যাগ লাগায়। তুষার ভাই একটু আগে বলছেন আসলেই নানান জনের কিছু কথা বললে ট্যাগ লাগিয়ে দেয়, এ অমুক দলে ও অমুক দলে, ওটার দালাল। ঠিক আছে, আমি মানলাম এই ট্যাগটা লাগায়, এটা খুব সিম্পল জিনিস, কারণ এটা টকশো করলে লাগাবেই। কিন্তু আমার বক্তব্য হইল, আজ পর্যন্ত এই যে সরকারের রোলটা কি? 7 মাস যে আলোচনায় বসলো, তারা যদি ঐক্যমত্যে না আসতে পারে, মাত্র 4 জন। কেন? বিএনপির 2 জন, জামাতের 2 জন। কারণ তারা কিছু লোক রিপ্রেজেন্ট করে, সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাত করে। আর বাকি যারা ছিল তারা বসা ছিল শুধু বড় দলের রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য, একটা সিট দিবে সেই আশায়। তাই তারা স্বাক্ষর করছে। তাদের স্বাক্ষরে ইনফ্যাক্ট কিছু আসে যায় না। কিন্তু মাত্র 4টা লোকের স্বাক্ষরে 18 কোটি লোকের চিন্তা ভাবনা, 18 কোটি লোকের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সেটাই তো অস্বাভাবিক ঘটনা। তারপরেও মেনে নিলাম, কারণ তো সে তারপর থেকে যখন আবার কথা আসলো যে সবচেয়ে বড় দল বলে তাদের সাথে প্রতারণা করছে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে, আমি বিতর্কে যাচ্ছি না, আমি ধরে নিলাম তাদেরটাই সঠিক, প্রতারণা করেছে সরকার। যদি খোলা আকাশের নিচে 18 কোটি লোকের সামনে প্রতারণা করতে পারে যে সরকার, সেই সরকারের অধীনে সবচেয়ে বড় দলের নৈতিক দায়িত্বই হলো নির্বাচনে না যাওয়া। কারণ নির্বাচনে যে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে? ওখানে আপনাদের এত বিশ্বাস, রহস্যটা কি?
এটা যদি রহস্যময় থাকে তাহলে তো যে যার সুবিধা নিতেই চাইবে। রাজনীতিতে সবাই সুবিধা চায়। এখন রাস্তায় নামলে আমি টের পাই যে রাজনীতির ভিতরে, দেশের ভিতরে এই ছোট দল বা মেজো ভাই, বড় ভাই তো বললাম, মেজো ভাইয়ের একটা প্রভাব পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। সে জানে ভোট পায়, ভোটের রাজনীতিতে আমি হয়তো ক্ষমতা পাবো না, কিন্তু আমার তো একটা প্রভাব আছে। এটা তো সবাই চাইবেই। সুতরাং সবচেয়ে বড় স্টেক হোল্ডার দ্বারা তাদের নৈতিক দায়িত্ব। আর 7 মাস 8 মাস ধরে আমি বলে আসছি, সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত, তারপরে এনসিপি, এই 3টা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে, অর্থাৎ একটা জায়গায় তাদের যেতে হবে। শেষ করি যে আমরা যাব না এই দফা বাস্তবায়ন না হলে। উনি যে কথাটা বলতেছেন জাতির সামনে, সে কথাটা কি, যে আপনি ইলেকশনটা করবেন কিসের ভিত্তিতে, এবং সেটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে। যে একটু আগে যে রাজ্জাকি ভাই বললেন, আমার রাষ্ট্র সংস্কারের ভাই বললেন, আমরা সবাই বোধহয় একটা জায়গায় একমত। সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আন্ডারে আমরা চলতেছি, এবং এই অলিখিত সংবিধানে মানুষের প্রতিচ্ছবি হচ্ছে সনদ। এখন এই সনদটা বাস্তবায়িত হতে হবে। কেন এই বাস্তবায়িত হতে হবে? তখন প্রথমবারে তো বলতে বলতে হয়ে গেলাম। অতীত ইতিহাস দেখা যায় যে আমরা রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের উপরে আস্থাহীন। এই আস্থাটা এবারে কিন্তু এই ঐক্যমত কমিশন ফিরিয়ে আনছে, এবং হয়েছে যে 54 বছরের মধ্যে মনে হয় আমাদের ভাগ্যের পরিবর্তনের একটা প্রথম শুরু, যে সমস্ত রাজনৈতিক দলগুলো 270 দিন এক জায়গায় বসছে, কেউ ওয়াক আউট করেনি। ওখানে অনেক চিৎকার চেঁচামেচি ভিতরে করলেও বাইরে এসে সংবাদ সম্মেলন করছে, কিন্তু কেউ কিন্তু রাষ্ট্র, কারণ সবার আগে তো এই দেশ থাকলে তো আমি থাকবো, আর দেশ না থাকলে তো আমি আপনি কেউ থাকবো না। এই জন্যে নির্বাচন হবে না। অনেকে যেটাকে রেটরিক ইন্টারপ্রিটেশন করতে চায়, জামাত ইসলাম এই নির্বাচন কি ডিলে করতে চায়। শোনেন, জামাত ইসলাম যদি ডিলে করাতে চায়, তাহলে জামাত ইসলামের ভাগ্যে যা ঘটবে বিএনপির ভাগ্যেও তাই ঘটবে। ভাগ্যটা কি ঘটবে? বিএনপি মহাসচিব বলেছেন যে নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বানচালেরই ষড়যন্ত্র। বলতেছি, উনি যেটা বলছেন শোনেন, রাজনৈতিক বক্তব্য সবসময় সব প্ল্যাটফর্মে, ওটা তো উনি যশোরের কথা বলছেন। তো যশোরে ওটা বলছেন যে উনি 2টা কারণে, যেটা আমি রাজ্জাক ভাইকে একটু আগে বলছিলাম, আমি অপোজ করি। আমি প্রথম এই গণভোটটা জুন মাসে বলছিলাম, গণভোটটা ইলেকশনের দিন দেওয়া হোক। সেটার কারণে আমি 3টা কথা বলেছিলাম। একটা হচ্ছে পুলিশ এখনো রিকনস্টিটিউট হয়নি। আর্মিকে আপনি পোর্ট থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় এমপ্লয় করছেন। এই অবস্থাতে 2টা দিনে আপনি গণভোট করতে পারেন কিনা। দ্বিতীয় কথা, আমাদের অতীত ইতিহাস গণভোটে টার্ন আউট কিন্তু একটা সমস্যা। যদি দেখা গেল 30% লোক ভোট দিতে আসলেন, তাহলে কি আমরা ধরে নিব 70% লোক এই জুলাই সনদ চায় না? সো টার্ন আউট। তৃতীয় একটা জিনিস আপনি দেখেন, 16টা ব্যাংকে ন্যূনতম যে মার্জিন থাকার কথা, সে মার্জিনই নাই। এবং অনেকেই আশঙ্কা করেছিল যে এন্ট্রিম গভর্নমেন্টের সময় হয়তো দেশে দুর্ভিক্ষ আসবে, যেভাবে ট্রিলিয়ন টাকা নিয়ে চলে যাওয়া হয়েছে। সেইখানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর কাছে যদি জুলাইয়ের অর্ডারটা খালি এখন পাস হয়ে যায়, ধরে নিলাম তর্কের খাতিরে অর্ডারটা। আপনি টার্ন আউটের কথা বলছেন, সেটা কি গণভোটের টার্ন আউট, যে নির্বাচন আগে গণভোট হলে টার্ন আউট কম হবে? এটাই অতীত ইতিহাস তাই বলতেছে। পরপর 3টা ইতিহাসে দেখেন যে 87 সাল, 87 না, 77 সাল, 84 সাল এবং 91 সাল, এই 3টাতে কিন্তু মানুষের গণভোটের প্রতি আপনাকে কি করতে হবে। এখন এই বললে গণভোটের প্রতি আপনার মানুষকে তো সেন্টারে নিয়ে আসতে হবে। যেমন মানুষ তার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে জেতানোর জন্য যতক্ষণ আগ্রহে সেন্টারে আসে, এই গণভোটের ক্ষেত্রে ততক্ষণে আসবে কিনা, এই তো মানুষকে তো বুঝাতে হবে। সেক্ষেত্রে গণভোট কখন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? বললাম তো আপনাকে আমি প্রথমেই বলে নিছি, এইটা সবচেয়ে ইজিয়েস্ট হবে যদি ইলেকশনের দিনই একই দিনে হয়। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, তার আগে অর্ডারটা হতে হবে এখন, এবং এই অর্ডারের মধ্যে থাকবে যে গণভোটটা অবশ্যই হতে হবে ইলেকশনের দিন, এবং আগে গণভোটের রেজাল্টটা পাবলিশড হবে, তারপরে যত এমপি আছে তার নমিনেশনটা ডিক্লেয়ার। আগে কিন্তু এমপিদের ভোট কাউন্ট হবে না, আগে হবে গণভোটের কাউন্ট এবং গণভোটের ডিক্লারেশন হবে, তারপরে এমপিদের নাম ডিক্লারেশন হবে। তাহলে এই যে ডিফিকাল্টিসটা থাকতেছে যে গণভোটের ভিত্তিতে হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা থাকবে না। সো দ্যাট ওয়াজ দ্য মাই প্রপোজাল। এবং টার্ন আউট, এবং আপনি যদি অর্থনৈতিক অবস্থা বিচার করেন, তাহলে আর একটা জিনিস কি, গণভোটের ভিত্তিতে আপনি যদি না করেন, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে পারবেন না। 5th অ্যামেন্ডমেন্ট এবং 7th অ্যামেন্ডমেন্টে আমাদের সুপ্রিম কোর্ট বলছে
কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আপনি কোনো কাজকে হালাল করতে পারবেন না। তাহলে আজকে এই গভর্নমেন্ট যা যা করতেছে এটা ভবিষ্যতে যে কনস্টিটিউশনে পাশ করে নিলেন, কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে নিলেন, এটা হবে না, কারণ ওখানে দুইটা রায় আছে। সেই জন্য আপনাকে গণভোট ছাড়া এই লেজিটিমেসি বলেন আর সামনের ইলেকশন বলেন, এই দুইটার কোনোটাই হবে না। এটার জন্য সহজ উপায়, আপনি একটা আদেশ দান করেন, আদেশ দান করেন। এখন যেটা লাস্ট কোশ্চিনটা বলি, এই জুলাই সনদের আইনগত ভিত্তি কেন দরকার? কারণ গণভোটটা ছাড়া, যেমন আমরা রাজনৈতিক দলগুলো বসছি, অনেক কথা ভাইও বলছে, এই 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব অনেকে আছেন যারা এই রাজনৈতিক দলগুলোর বাইরেও আছেন। সো ওই যে সমস্ত মানুষের, তাদের তো একটা কি রেফারেন্ডামটা কেন দরকার? রেফারেন্ডামটা হচ্ছে জনগণের যে সোভরেন উইল, সেই সোভরেন উইলটা যদি এক্সপ্রেস করতে চায়, যখন সংবিধানের গাঠনিক পরিবর্তন হয়, তখন তার এটা ম্যান্ডেটরি কুলসন থিওরি থেকে, এটা সে মানে অতীত থেকে আসছে, যে রেফারেন্ডামের মাধ্যমে মানুষ তার সার্বভৌম ক্ষমতা কি করবে? ডেলিগেটেড করবে। কারণ রাষ্ট্রের সাথে জনগণের এই চুক্তিটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির উপর ভিত্তি করে এই গণভোটটা হচ্ছে তার বেসিক্স। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আমি একটু যেতে চাই, আমার ডান দিকে আছেন আনম এহসানুল হক মিলন। আপনার কাছে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু রাখা যাবে না বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনার এই বিষয়ে আসলে মতামত কি? আর আমরা রাজনৈতিক সংঘাতের প্রশ্ন উঠছে, রাজনৈতিক ঐক্য আসলে আমরা কতটা দেখছি বিপরীতে? দেখুন, নোট অফ ডিসেন্ট মানিটাই হলো, আমি যেটা বুঝি সেটা আমি বলবো, এবং আমার গণতান্ত্রিক চর্চা, আমার অধিকার, আমার স্বাধিকার, আমার বলার বিষয়। এখন আপনি যদি হাত পা বেঁধে পুকুরে ফেলে দেন, সাঁতার কাটতে হবে, তা তো হবে না। আমি মনে করি যে আমরা যেই বিষয়গুলিকে যতটা গুরুত্বপূর্ণ মনে করব, এবং যেখানে আলোচনা সমালোচনার প্রয়োজন মনে করব, যেখানে আমাদের ডেভিয়েশনের কথা প্রয়োজন মনে করব, সেই জায়গাতে তো আমরা বলবোই। দেখুন, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় 3 বার রাষ্ট্র চালিয়েছেন। আমরা অনেকটা এক্সপেরিয়েন্স আছে যে কোথায় কোন কাজটা কিভাবে করতে হবে। মনে করুন, আমার মন্ত্রণালয়ে হঠাৎ করে একদিন একটি বিষয়ে আমরা 3 জনের মধ্যে, আমি নোট ডিসেন্ট দিয়ে বসলাম। কম্পিউটার প্রিন্টার কিনতে হবে, বলা হলো যে আমরা লেজার প্রিন্টার কিনবো। আমি বললাম যে না, ডট ম্যাট্রিক্স কিনি, কারণ লেজার প্রিন্টার আমরা গ্রামের স্কুলগুলোতে কিভাবে তারা ব্যবহার করবে, আজ থেকে সেই 25 বছর আগের কথা চিন্তা করে দেখুন। তাহলে এই যে আমি ডট ম্যাট্রিক্স এর কথা বললাম, নোট অফ ডিসেন্ট দিলাম, এটা কি কেনার বিরুদ্ধে কিনা? কেনার বিরুদ্ধে তো নয়। অতএব আমরা জুলাই স্পিরিটকে ধারণ করি, এবং আমরা বলেছি বহুবার যে আমাদের 31 দফা রাষ্ট্র মেরামতে সেখানে রয়েছে। আমরা গণভোটকেও চাই, কিন্তু সেই গণভোটটাকে স্পেসিফিকলি আমরা আইটেম ওয়াইজ আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, কতটা কোথায় ডেভিয়েশনের প্রয়োজন রয়েছে সেটা। এখন এজ এ হোল যদি সকলেই মানে ঐক্যমত্যের প্রত্যেকটি প্রস্তাবই মেনে নিত, তাহলে তো ঐক্যমত্য কমিশনের এতদিন বসে চা খাওয়ার দরকার ছিল না, তো নিশ্চয়ই তা ছিল না। তাহলে এই আলোচনার মধ্যে তো এটাও তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আর আমরা যদি 1977 সালের মে মাসে যে গণভোটটা হয়েছিল, সেই সময় সরকারের বৈধতার বিষয়টা রয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বা 1985 সালের এরশাদ সাহেবের নীতি, রাষ্ট্র পরিচালনা, সেই বিষয়গুলো 81-তে উনি 82-তে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে 85-তে এসে সেটাকে হালাল করার অনেকটা পদ্ধতি ছিল। বা 91-তে আপনারা যেটা করেছেন, দ্বাদশ রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মে যেতে পারবে কিনা, সেই বিষয়টিও আপনার সেই সময় গণভোটের মধ্যে দিয়ে হয়েছিল। ধরুন সেই সময় 35% ভোট পড়েছিল, তার 84% হয়েছিল হ্যাঁ, আর বাকিটা হয়েছিল না। যে প্রসঙ্গ আপনারা আনলেন যে ভোটের পরিমাণটা কিরকম হতে পারে, তা হাওয়ার আমাদের এবারে গণভোট যেখানে 86 পয়েন্ট, সেখানে 26 এগ্রি করেছে, এবং মেজরিটি এবং হেভি ওয়েট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সকলে ঐক্যমত্যে পৌঁছেছে, এমন তো দূরে নেই। তো নির্বাচন হতে হবে, এই বিষয়টি আমি মনে করি জামাত রেটরিক যত কথাই বলুক, একদিন তারা আসবে। কারণ নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, এবং দলগুলি ক্ষতিগ্রস্ত হবে, এবং ফ্যাসিস্টরা বসে আছে এই ধরনের সুযোগ নেওয়ার জন্য। আমরা তো কেউ তো তাদেরকে এই সুযোগটা দিতে পারি না। সেই ক্ষেত্রে গণভোটের ব্যাপারে আমার মনে হয় সবকিছু ঐক্যমত্যে চলে আসবে, আমার এটা বিশ্বাস। এবং একই দিনে হওয়াটা সকলেই মনে করছে, মেজরিটি মনে করছে। আর আমরা
গণভোটের নোট অফ ডিসেন্ট থাকার কথা ওই কারণে বলছি, এই প্যাকেজটাকে হঠাৎ করে হা না বলে আপনি একটা সেগ্রিগেটেড বিষয়টাকে তো আবার একটা ঝুড়িতে নিয়ে আসতে পারেন না, এখানে লারো পয়েন্ট রয়েছে। আর আমাদের দেশ তো সেই 77, 85 আর 2026 এক জায়গায় নেই। সব বিবেচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলরা নিশ্চয়ই এই সরকার যেহেতু রেফারির দায়িত্বটা ছেড়ে দিয়ে 7 দিন দিয়েছে, এটা মনে হয় না সফল হবে, এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। এবং সরকারের বৈধতা অবৈধতা এই চ্যালেঞ্জগুলো এখন আমি মনে করি না আমাদের আনার প্রয়োজন রয়েছে। আর পিআর পদ্ধতির ব্যাপারে আমার মনে হয়, ধরুন তুষার সাহেব বিশেষ পরীক্ষায় রিটেনে ভাই ভাই টিকে গেল, আর আমি রিটেনে টিকলাম না, কোটার মতোই আমাকে কোটায় আনতে হবে, এ পিআর কি তাই না? আপনি দেখুন উচ্চকক্ষ নিম্নকক্ষ যুক্তরাষ্ট্র রয়েছে, সেখানে সেনেটররা নির্বাচন হয়ে আসে, আর সমাজে যারা কন্ট্রিবিউট করে, যেমন রাজ্জাকি সাহেবের মতো একজন বিশিষ্ট আইনজীবী কন্ট্রিবিউট করবে, উনাকে যদি আমরা আপার হাউসে আনতে চাই তাহলে কি করতে হবে? পিআর পদ্ধতি হলে উনাকেও দল করতে হবে। সকলকে কি দল করতে হবে? নিশ্চয়ই না। এবং এই পিআর পদ্ধতিতে একটা আলোচনার বিষয় রয়েছে। তবে আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ আগে থেকে আমরা বলছি 31 দফায়, সেই জায়গাটা আমরা যাচ্ছি। আমি মনে করি এই যে কিছুদিন আগে একটা নতুন পার্টি হলো বাংলাদেশ জনতা মাইনরিটি পার্টি, BJMP। আচ্ছা, এই যে বাংলাদেশ জনতা মাইনরিটি পার্টি, সেখানে তো 30% রয়েছে, 13। তাহলে আপনি দেখুন এই মাইনরিটিরা ইউনাইটেড, তারা 13% ভোটের একটা হিস্সা চাইবে। তো ডেমোক্রেসি যদি এইভাবে আপনি ফ্র্যাগমেন্টেড করে ফেলেন, তাহলে মূলত কোথায় আমরা যাচ্ছি? সেটা আমরা নেপালের উদাহরণ দেখেছি, দেখিনি? তা এই যে পিআর পদ্ধতির যেটা সফলতা ব্যর্থতা রয়েছে, সব মিলিয়ে আমাদের এখন প্রয়োজন আগে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে, যে কারণে আজকে দেশে এই দুরবস্থা, সেই জায়গাটিতে আমরা যাই এবং গণভোটে সকলে ঐক্যমত্য হয়েছে এবং মেজরিটি হয়েছে একই দিনে। আসুন আমরা সেই জায়গাটা যাই, নির্বাচন করি। অসংখ্য ধন্যবাদ জনাব আনোয়ার হাসান হক মিলন। আমি একটু যেতে চাই জনাব ফয়েজ আহমদ আপনার কাছে। সরকার কি রেফারির দায়িত্ব ছেড়ে দিয়েছে, যেটি আনোয়ার হাসান হক মিলন বলছেন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রেস সচিব বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। পারবে না, কারা আসলে ঠেকাতে চাইছে ফেব্রুয়ারি নির্বাচন? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সরকার রেফারির দায়িত্ব ছেড়ে দিয়েছে কিনা, আসলে এইগুলি খুব মানে ইন্টারেস্টিং টার্ম, নানানভাবে ইউজ। ওই যে আপনারা শুরু করছিলেন না যে আঙ্গুল সোজা বাঁকা, রেফারি, হ্যাঁ, বল অন্যের কোর্টে ঠেলে দেয়া, এগুলি নিয়ে আসলে সরকার কিভাবে দায়িত্ব পালন করছে, কি দায়িত্ব পালন করছে। রেফারিও তো মাঠের মধ্যে যদি দুই দলের মধ্যে কোনো সংকট বেঁধে যায়, দুই ক্যাপ্টেনকে ডেকে বলে যে আপনারা একটু আলাপ করে দেখেন ডিসাইড করা যায় কিনা। ধরুন রেফারি বা এটাকে যদি আমি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তির কথা বলি, তাহলে এই যে পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি বলছে আপনারা নিজেরা আলাপ করে দেখেন সলিউশন করা যায় কিনা, এই কথাটা কে বলেছে? যে বলেছে সে কি রেফারি না? সুতরাং অনেক কিছু এভাবে বলা যায়। সরকার সরকারের দায়িত্ব সঠিকভাবেই পালন করার চেষ্টা করছে। সরকার যেখান থেকে যেভাবে পরামর্শ পাচ্ছে সেগুলিও শোনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, আমলে নিচ্ছে। এক আর আপনি প্রেস সেক্রেটারির যেই বক্তব্য রেফারেন্স দিয়ে বলছেন যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, এটার মধ্য দিয়ে আসলে যেটা হয় যে সরকারের নির্বাচন সংক্রান্ত যে কমিটমেন্টের জায়গা, অভিপ্রায়, সরকার নির্বাচনের বিষয়টা কত সিরিয়াস। ইনফ্যাক্ট আপনি যদি ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে ঘোষণা এসেছে, সেই সময় নির্বাচন করার জন্য যদি টেকনিক্যালি আপনি ধরে আমাদের অতীত নির্বাচনগুলিকে বিশ্লেষণ করে দেখেন যে ঠিক এই সময়ে এসে, অর্থাৎ নির্বাচনের এই কমাস আগে এসে কতটুকু কাজ হয়ে যাওয়ার কথা ছিল, প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কিনা আপনি দেখবেন যে সেটা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যেগুলি হয়ে যাওয়ার কথা সেগুলিও হয়ে যাবে। সুতরাং নির্বাচনের যেই স্বাভাবিক গতি প্রকৃতি, স্বাভাবিক প্রস্তুতির বিষয় নির্বাচন কমিশনের এন্ড থেকে এবং সরকারের এন্ড থেকে তা খুব ভালোভাবেই নেওয়া হচ্ছে। ঠেকানোর চেষ্টা করছে কে, এটা খুবই ট্রু। আপনি দেখছেন তো কারা নির্বাচন ঠেকানোর জন্য তো ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু হয়েছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দিল্লি থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পোস্ট হচ্ছে যে কারা না থাকলে কারা ভোট করবে দেখবো আমরা, তাই না? সো কারা নির্বাচন ঠেকাতে চায় সেটা স্পষ্ট। দেখুন, কাছে 1 মিনিটের জন্য আসতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কিছুদিন আগে যে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে, সংশয় কি কেটেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনি বলেছেন না, উনি
যেহেতু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ওনার কাছে, যেহেতু উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার চেয়ে ভালো তো ইনফরমেশন আমার কাছে নাই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করার কোনো সুযোগ পাই না। এই কারণে এখন থেকে 5-7 দিন আগেও একজন ডিআইজি পালিয়েছেন, মাসখানেক আগে একজন জেনারেল সাহেব দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন। মানে এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় যে আমার প্রশাসনিক যে যন্ত্র সেগুলাকে একেবারে পারফেক্টলি কাজ করছে কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। 1, 2 হচ্ছে আমরা ইতিমধ্যে একটা কথা শুনেছিলাম যে বলেছিল খোলা আকাশের নিচে প্রতারণার কথাও আসছে, যে সরকার প্রতারণা করেছে, সেই সরকারের অধীনে আবার একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে প্রতারিত হবে না, কিংবা প্রশাসন পারফেক্ট আছে বলে আমার কাছে মনে হয়। সবশেষে যে কথাটা বলবো সেটা হলো